দেখো, পলিটিক্সে আসার ডিসিশন ওরকম নিইনি যে ঘুম থেকে উঠলাম আজকেই মনে হলো পলিটিক্সে, এরকম নয়। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তো যে দল তৈরি করেছে বাঙালি, সেই দল নাকি অবাঙালির দল, বহিরাগত দল। সেই দলে তো আমার মনে হয় যে মেয়েদের কোনো চ্যালেঞ্জ হবে। আমাদের দলে একটা সংস্কৃতি আছে উল্টো দিকে, আমরা ওই বলে না ক্যাচ দেম ইয়াং, তাদেরকে শিখিয়ে পড়িয়ে আলাদা করে করতে হয়নি। তারা দেখেছে যে বড়রা যখন সম্মান করেন ছোটরাও করবেন। যখন আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আজকেও গেরুয়া আবির খেলবো, মানুষ হাসবে, কিন্তু এই বিশ্বাস ভালোবাসা এটা একটা অসাধারণ একটা অনুভূতি। আর আরেকটা অনুভূতি হচ্ছে এই যেদিন মানে নির্বাচনী প্রচারের শেষ দিন আমি গেছিলাম কৃষ্ণগঞ্জে, সেখানে স্মৃতি ইরানি দিদি এসেছিলেন। উনি আমার দিদি, মানে নমস্কার, আনকাট আনলকে আরও একটা নতুন পর্বে সকলকে স্বাগত। আমার সাথে কে আছে সেটা তো নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছ। নাম বলার প্রয়োজন নেই, তবুও আনুষ্ঠানিকতার প্রয়োজনে নামটা বলতেই হচ্ছে। আমাদের সকলের প্রিয় কেয়া ঘোষ আজকে আমাদের আনকাট আনলকের অতিথি। কেয়াদির সঙ্গে আজকে কিন্তু রাজনীতি কম, রাজনীতির বাইরে অনেক কথা হবে। সেই আলোচনার পর্বই কিন্তু আমরা এতক্ষণ ধরে করছিলাম। এবার আস্তে আস্তে আমরা কিন্তু সেই আলোচনা পর্বে ঢুকে যাচ্ছি। কি কেয়াদি, রেডি তো? একদম রেডি। তাহলে আর সময় নষ্ট না করে 1 থেকে 10 গুণ আমরা চলে আসছি কেয়াদিকে নিয়ে এক্সক্লুসিভলি। সঙ্গে থাকো। তাহলে দিদি, আমরা শুরু করতে পারি তোমার অনুমতি নিয়ে? নিশ্চয়ই। প্রথম প্রশ্ন, পলিটিক্সে আসার ডিসিশন কেন, এবং এখানে সবচেয়ে টাফেস্ট মুভমেন্ট কি হয়েছিল তোমার ক্ষেত্রে? দেখো, পলিটিক্সে আসার ডিসিশন ওরকম নিইনি যে ঘুম থেকে উঠলাম আজকেই মনে হলো পলিটিক্সে, এরকম নয়। অনেকেই জানেন কি জানেন না আমি জানি না, আমি সাংবাদিক ছিলাম। তো সাংবাদিকতা ছেড়ে তখন আমার মনে হলো যে একটু সমাজের জন্য কাজ করব। মানে এত খবর দেখতাম, পড়তাম, করতাম খবরগুলো, তো সেই অর্থে আমার তখন হিন্দু জাগরণ মঞ্চে আমি তখন অন্তর্ভুক্ত হই এবং ওদের হয়ে কাজ শুরু করি। সেখানে আমার অভূতপূর্ব অভিজ্ঞতা। সেখানে এই যে লাভ জিহাদ নিয়ে কথাটা হয়, লাভ জিহাদ যে কতটা বাস্তব এটা আমি দেখেছি দক্ষিণ 24 পরগনা জেলায়, উত্তর 24 পরগনা জেলায়, এরকম বহু জায়গায় এরকম বাচ্চা বাচ্চা মেয়ে, নাবালিকা, তাদেরকে এরকম ভুয়ো প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে পাচার করার একটা টেন্ডেন্সি চলছিল। এরকম বহু কেস আটকেছি। অদ্ভুতভাবে সেই সময় মানে যে সরকার ছিল সে সরকার কোনো সমর্থন বা সহযোগিতা করেনি, অর্থাৎ তৃণমূল সরকার, কিন্তু কাজ করেছি। পরবর্তীকালে ওই রকম করতে করতেই হঠাৎ দেখি একদিন ভারতীয় জনতা পার্টিতে চলে এলাম। এটাই আমার প্রথম রাজনৈতিক দল, এবং আমৃত্যু এটাই থাকবে আমার শেষ রাজনৈতিক দল। আমি রং পাল্টাবো না, নিজের আদর্শের সঙ্গে খেলা করব না, এবং যারা সারা দেশের কোটি কোটি মানুষ যে ভারতীয়ত্ব বলো, জাতীয়তাবাদ বলো, যেটা আমাদের মূল গর্ব, সেটার থেকে দূরে যেতে পারবো না। দিদি, পরের প্রশ্ন আমার এটা, যে মহিলা নেত্রী হিসাবে ভারতীয় জনতা পার্টির অন্দরে কোনো কি চ্যালেঞ্জ ফেস করেছো? দেখো, এটার খুব এক কথায় হ্যাঁ বা না হবে না। প্রথম কথা হচ্ছে বিজেপিকে বুঝতে হবে আমাদের মানে আরাধ্যা, মানে আমরা সবাই দেবদেবীর পুজো উপাসনা সব কিছু করি, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা সবার আগে বলি ভারত মাতা কি জয়, অর্থাৎ ভারত মায়ের জয়। তো যে রাজনৈতিক দল ভারত মাকে, মানে ভারত দেশকে মা রূপে ভাবে, সেই দলে তো আমার মনে হয় যে মেয়েদের কোনো চ্যালেঞ্জ হবে। আমাদের দলে একটা সংস্কৃতি আছে উল্টো দিকে, আমরা আমার থেকে বয়সে ছোট হোক বা বড় হোক দিদি বলে ডাকে। বয়স্ক মানুষ, তিনি আমাকে ডাকেন যখন কেয়াদি, আমার লজ্জা করে রীতিমতন, যে কেন বলছে কেয়াদি বলছে কেন, কিন্তু মানে তাদের যে সম্মানটা, এটা হচ্ছে আমার দলের, আমাদের বিচার পরিবারের সংস্কৃতি। তো সেটা থেকে তুমি বুঝতেই পারছো যে সম্মানের কথা যেটা বা চ্যালেঞ্জের কথা বলছো,
সেটা মানে মহিলা বা পুরুষ হিসেবে সেই ভেদাভেদে হয় না। চ্যালেঞ্জ তো স্বাভাবিকভাবেই হয়, সেটা রাজনৈতিক দলে, কর্পোরেট অফিসে, এমনি অফিসে, স্কুলে, বাচ্চাদের মধ্যে, সবার মধ্যে থাকে, স্বাভাবিক, সেটা খুব হেলদি। কিন্তু মহিলা হিসেবে আলাদা করে যে কোনো রকম, যেটা তুমি বলছো যে ভেদাভেদ, সেটা হয় না, বরং আমরা অ্যাডভান্টেজ পাই যে আমরা কেউ গেলে দিদি আপনি আসুন বসুন। এইটা আমাদের যারা যুব কার্যকর্তারা, ইয়াং বয়স, তারাও কিন্তু এই কি বলবো, এই সংস্কৃতিতে তারাও কিন্তু জারিত। তাই আমরা ওই বলে না ক্যাচ দেম ইয়াং, তাদেরকে শিখিয়ে পড়িয়ে আলাদা করে করতে হয়নি। তারা দেখেছে যে বড়রা যখন সম্মান করেন ছোটরাও করবেন। একটা ছোট্ট উদাহরণ গল্প বলি, এটা শুনে নাও। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো দীর্ঘদিন আগে আমাদের সর্বভারতীয় দলের জিএস ছিলেন, জানো নিশ্চয়ই, এবং পরবর্তীকালে গুজরাটের মুখ্যমন্ত্রী, তারপরে দেশের প্রধানমন্ত্রী। এবং কাকতালীয়ভাবে আজকে যখন তোমার সঙ্গে প্রোগ্রামটা করছি, মানে সারা দেশের মানে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দিন যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে আসেন তার নাম মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। তো এটা খুব গর্বের দিন। তো আমি কেন তোমাকে কথাটা বললাম, সেই পুরনো অফিস, আমাদের যখন ছোট অফিস ছিল দিল্লিতে, তখন একজন ছিলেন যিনি পরিষ্কার করতেন অফিস, মহিলা, ঝাড়াই মোছাই এগুলো সব করতেন, সাফ সাফাইয়ের কাজ। তিনি কিন্তু এখনও আছেন, এবং এখনও আজকের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী যখন যান ওনাকে দেখেন, হাত জোর করে, ওনার নামটা আমি ভুলে গেছি, ওই যার ওনার নাম সেটার সঙ্গে দিদি লাগিয়ে, দিদি কেমন আছেন। এইটা হচ্ছে বিজেপির সংস্কৃতি। দেখো আমি বলছি, মানে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। তাই যেই দলে মানে ছোট থেকে বড় সবাইকে দিদি, আর যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং মনে রেখে একজন সাফাই কর্মী তাকে দিদি বলে সম্মান করেন, তাহলে বোধহয় তোমার প্রশ্নের উত্তরটা আর মানে পেয়েই গেছো নিশ্চয়ই। বিজেপিকে নিয়ে জনগণের মধ্যে মিসকনসেপশন কি? প্রথম কথা, অবাঙালি পার্টি, এটা তোলামুলরা বলেছিল না, বহিরাগত পার্টি, সেটা হচ্ছে প্রথম। তারা গাধাগুলো জানেও না যে এই দলের প্রতিষ্ঠাতা বীজ বপন করেছিলেন বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো যে দল তৈরি করেছে বাঙালি, সেই দল নাকি অবাঙালির দল, বহিরাগত দল। আর তৃণমূলের একটা ওই বিপ টিম আছে না, কি কাংলা পক্ষ নাকি, তারাও করেছিল, কিন্তু লাভের লাভ তো কিচ্ছু হলো না। মানুষ বিজেপিকেই ভোট দিয়েছে, মানুষ নিজেদের বাঁচতে চেয়ে, নিজেদের ভালোর জন্যে তারা ভোট দিয়েছে। আচ্ছা, প্রথম। দ্বিতীয়, আর তুমি বলছো আরেকটা চ্যালেঞ্জ, ওই যে মিথ্যে কথা বলা হয়েছিল যে মাছ খেতে দেবে না, বিজেপি সরকার এলে মাছ খেতে দেবে না, এটাও একটা মিথ্যে হয়েছিল। তো রীতিমতন আমাদের জেতার পরে আমাদের পার্টি অফিসগুলোতে মাছ ভাত খাওয়ানো হচ্ছে। আর মাছ ছাড়া বাঙালি থাকতে পারে? রোববার একটু পাঁঠার মাংসের ঝোল, আলু দিয়ে হলুদ ঝোল, আর সপ্তাহে মাছ, কখনো ডিম, কখনো কেউ মুরগি খেলে মুরগি। বাঙালি বাঁচতে পারে নাকি পাতে এক টুকরো মাছ না থাকলে? তো এটাও যে কত বড় ওদের মানে কি বলবো, মিথ্যেটাকে আমরা নস্যাৎ করে দিয়েছি, সেটাতে দুগালে দুটো চড়াম চড়াম করে থাপ্পড় খেয়েছে তৃণমূল। অপোজিশন লিডার হিসেবে কাকে বেশি রেসপেক্ট করো? মানে কোথায়, কেন্দ্রে নাকি রাজ্যে? দু জায়গাতেই। অপোজিশন লিডার হিসেবে আমাদের কেন্দ্রে আছেন একজন ভাঁড়, যিনি খুব কষ্টে সৃষ্টে নিজেকে মরাল ভিক্টরি দিয়ে চেষ্টা করে উনি মানে বিরোধী দলনেতা হয়েছেন। আর এই মুহূর্তে যিনি রাজ্যে আছেন, শিক্ষিত মানুষ, তিনি অত্যন্ত পণ্ডিত, ঋতব্রতবাবু। আমি নিশ্চয়ই তাকে শ্রদ্ধা করব। এবং রাজনৈতিক ভেদাভেদ থাকবেই, মতানৈক্য থাকবেই, কিন্তু আমরা তো আর চোরচোরটার পার্টি নই। দেখা হলে অবশ্যই হাত জোর করে সৌজন্য আলাপটা করব। আর কেন্দ্রের যে ভাঁড়টা আছে তার সম্পর্কে আমি নাইবা বললাম, সারা দেশই জানে। পলিটিশিয়ান হিসেবে সবথেকে টাফ ডে কোনটা ছিল, কি মনে হয় তোমার? সবথেকে টাফ ডে 2021-এ 2রা মে ছিল, যখন আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আজকেও গেরুয়া আবির খেলবো, মানুষ হাসবে,
টেলিভিশনে সেই মতো বসেও ছিলাম, আত্মবিশ্বাস একদম উপরে ছিল। তারপর যখন ফলাফল ঘোষণা তো শুরু হলো, এবং দেখো ভোটে হার জিত আছে, কিন্তু তারপর একের পর এক ভয়াবহ অত্যাচার সন্ত্রাসের কথা যখন জানতে পারলাম, ততক্ষণে অভিজিৎ সরকার, আমাদের সেই ভাই বেলেঘাটার, তাকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়ে গেছে। এটা, এবং যারা একদম নিচুতলার কর্মীরা, তাদের যে মনোবল ভেঙে যাওয়া, সেটাকে পুনরুদ্ধার করা, এটাও কিন্তু সবথেকে টাফ দিন ছিল। নিজেকেও অবশ্যই, নিজেরও একটা মানসিক যন্ত্রণা, কষ্ট, সেটাও তো একটা ছিলই। সোশ্যাল মিডিয়াতে পাওয়া কোন কমেন্ট আজও তোমার মনে পড়ে? খুব রিসেন্টলি বলি, কেমন আছো গো, যেটা নিয়ে সর্বত্র জিজ্ঞেস করা হলো, ট্রোল করা হলো, কাকলি দিয়ে আমাকে জিজ্ঞাসা করলেন, সবাই আমাকে লিখছে। আজকেও একজন লিখলো, একজন খুব বড় একটা নিউজ মিডিয়ার যিনি এডিটর, আমার ভাই মতনই, তাকে স্নেহ করি, ইচ্ছা করে সে আমাকে লিখলো, কেমন আছো গো কেয়াদি। তো এটা রিসেন্ট টাইমে এটাই মনে পড়ছে। যখন তুমি রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য র্যালিতে বেরো, র্যালিতে থাকাকালীন এমন কোনো মজার ঘটনা কি মনে পড়ে? বহু মজার এবং কিছু ইমোশনেরও আছে। মজার ঘটনা হচ্ছে, ওই মানুষ যেরকম হঠাৎ করে এসে ওই ধরো খুব জোশ নিয়ে হাঁটছি, একজন সুড়ুক করে পড়ে গেলেন, কষ্টে ডেফিনেটলি, কিন্তু ওটা ভিজুয়ালি হয়েছে। তারপরে অনেক সময় বিরোধীদের দেখলে আরও মজা লাগে। কিছুদিন আগে এইসব বলল যে অভিষেক ব্যানার্জি, একজন বলল অমর রহে, মানে তারা বোধহয় টের পেয়েছিল যে 4 তারিখের পরে এদের পুরো ওম গঙ্গা প্রাপ্তি হয়ে যাবে। এইগুলো মজা লাগে। ইমোশনসের কথাও কিছু আছে, তোমাকে বলি, এটা আমার নিজের চোখে দেখা। এই আমাদের পরিবর্তন যাত্রা হয়েছিল কিছুদিন আগে, তো আমি দায়িত্ব পেয়েছিলাম ওই বীরভূম, বোলপুর, বীরভূম এবং ওই তোমার পূর্বস্থলী, মঙ্গলকোট, ওই মানে পূর্ব বর্ধমান রিজনটার। হ্যাঁ, সেখানে যখন আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই তখনকার বিরোধী দলনেতা, আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী উঠবেন গাড়িতে, আমাদের ওই রথ, মানে ওই যাত্রার গাড়িটাতে। আমাদের পুরো গাড়িতে ফ্লেক্স লাগানো ছিল মোদিজির, বাকি সব আমার একদিকে মোদিজির বড় করে, নীতিন নবীনজি রয়েছেন একদিকে, শুভেন্দু দাস, অমিতা, সব রয়েছেন, ঠিক আছে। একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ, পাকা চুলালা, যখন ওখানে সবাই বরণ টরণ করছে, করছে, উনি জুতোটা পা থেকে খুলে দাঁড়িয়ে মোদিজির ছবিতে প্রণাম করলেন। এইটা আমি যতদিন বাঁচবো না ভাই পৃথ্বী, আমার না এটা মনে লেগে যাবে। মানে ভালোবাসা, বিশ্বাস, ভরসা কাকে বলে এটাতে বোঝা যায়। মানে তুমি জোর করিয়ে তুমি আনুগত্য পেতে পারো না, কিনতে পারো, পয়সা দিয়ে তোমার পেছনে লোক আসবে, কিন্তু এই বিশ্বাস, ভালোবাসা, এটা একটা অসাধারণ একটা অনুভূতি। আর আরেকটা অনুভূতি হচ্ছে, এই যেদিন মানে নির্বাচনী প্রচারের শেষ দিন, আমি গেছিলাম কৃষ্ণগঞ্জে, সেখানে স্মৃতি ইরানি দিদি এসেছিলেন। উনি আমার দিদি, মানে আমি স্মৃতি ইরানি দিদি বললে আমার খুব খারাপ লাগে, স্মৃতি দিদি বলি। এবং আমাদের প্রার্থী ছিলেন আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার ছিলেন। প্রার্থী ছেলেটিও খুব ভালো, জিতেছে, খুব করেছে। তো আমরা যখন শুরু করছি ভর দুপুরবেলায়, স্মৃতিদিও বলে, দেখ দুপুরবেলায় লোকজন এখন তো সবাই ঘুমোতে যাবে, বিশ্বাস করবে না, মিনিট 5 হয়নি আমাদের যখন ওটা বেরিয়েছে, আমাদের যাত্রার ওই র্যালিটা বেরিয়েছে, বাড়ির মেয়েরা ওদের গাছের যে ফুল, সে টগর ফুল হতে পারে, গাঁদা ফুল হতে পারে, নয়নতারা হতে পারে, যা বাড়ির যেরকম ফুল হয় বাড়ির সামনে হাতায়, ওগুলো তুলে এনে না গাড়িতে ছুটছে। তো এই অভিজ্ঞতাটাও কিন্তু ভীষণভাবে নাড়া দিয়েছে। মানুষের ভালোবাসাটা কোন জায়গায় তাহলে? তোমার ফোনে লাস্ট গুগল সার্চে কি ছিল? লাস্ট গুগল সার্চে কি ছিল, এর দেখে বলবো কি? হ্যাঁ, দেখেই বলো। আজ দাঁড়াও দেখে বলছি। ও গুগল সার্চে আমার ছিল হচ্ছে, বলা যাবে না, লোকে জেনে যাবে আমি এগুলো পারি না, কিভাবে বোল্ড টেক্সট লিখতে হয় সেটা আমি খোঁজ করছিলাম। 2021-এর কেয়া ঘোষকে মনে রেখে 2026 পরবর্তী কেয়া ঘোষকে কি বলতে চাও? হারের মধ্যেই নিহিত হয়ে যেও না, হারটাকে নিয়ে
বোঝা করে এগিয়ে যাবে না, সামনে জয়ের লক্ষ্যে এগোতে হবে। সামনে জয়, সামনে মানে কি বলবো, নতুন দিন। তো পেছনেরটাকে ফেলে কোনো ওই আমরা বলি না যে হ্যাংওভার বলো বা ওই কি বলো বোচকা বলো, ওগুলোকে ফেলে, ব্যাগেজেস ফেলে একদম এগিয়ে যেতে হবে, মনে কনফিডেন্স রেখে, মুখে হাসি, মনে কনফিডেন্স। এইটা কেয়া ঘোষকে ডেফিনেটলি বলতে চাই, কারণ 21 সালে এত অত্যাচারের কথা শুনেছি না, মানে বাচ্চাদের দুধ, যে বুড়ো দুধ, ওই আমফান হয়েছিল সেই সময়, তোমার মনে আছে? ওই মে মাসেই তৃণমূলরা বাচ্চাগুলোকে সব দোকান বন্ধ করে ওদের খাবার পর্যন্ত আটকে দিয়েছিল। তো এগুলো খুব মানসিকভাবে খুব যন্ত্রণা হয়েছিল, কষ্ট পেয়েছিলাম, ভেঙেও পড়ছিলাম। কিন্তু তারপরে মনে হলো যে ভাঙলে তো হবে না ভাই, মানে এগিয়ে তো যেতেই হবে, চরৈবতী চরৈবতী, ভয় পেও না বন্ধু। তাই এগিয়ে গেছি। আর তাই আজকে পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। আমাদের প্রতিটা কার্যকর্তা যারা বুথ থেকে শুরু করে, বুথে বসেছেন, রাস্তায় হেঁটেছেন, পতাকা বেঁধেছেন, থেকে শুরু করে যারা দিল্লি থেকে ঠান্ডা মাথায় প্ল্যানটা করেছেন, কারণ আমি নিজে ওই ন্যারেটিভ টিমের অংশীদার ছিলাম বলে জানি, মিনিট বাই মিনিট আমরা কি মানে এ কী হবে, কোন বক্তব্য কী হবে, সব কিছু ঠান্ডা মাথায় যারা প্ল্যান করেছেন প্রত্যেকের কৃতিত্ব আছে এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই। শেষ দুটো প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী, কে লিডার হিসেবে স্ট্রং? দুটোই তো দুর্বল। একজন তো বলেছিলেন সুপার লেডি, সর্বময়ী কর্ত্রী, কি সর্বময়ী নেত্রী, ও হয়ে গেল তো। এখন তো পুরো হাতে রইল পেন্সিল, হারাধানে 10টি ছেলে থেকে টুপ টুপ করে খসে পড়ে গেল, পেন্সিল আছে হাতে। আর অন্যদিকে আরেকজন 99 বার হেরেছেন। কেরালাতে স্বাভাবিকভাবে জেতারই ছিল, কারণ ইউডিএফ 2বার হয়ে গেছিল, এটা তাতে এলডিএফ 2বার ছিল, এদের কোনো ওটা রাহুল গান্ধীর কৃতিত্ব নেই। সুতরাং দুটোই লুজার। আমাকে তুমি যদি মানে দুটো পচা, একটা পচা আম আর একটা পচা কমলা লেবু, যাই বলি না কেন, খুঁজতে বাঁচতে বলো, দুটোই পচা। দুজনের মধ্যে কিচ্ছু একজনও পাতে দেওয়ার যোগ্য নয়। শেষ প্রশ্ন, ইয়ং লেডিদের জন্য কি বার্তা দিতে চাও? যারা নতুন প্রজন্মের মেয়ে, আমি নিজে মহিলা বলে হয়তো বা একটু পার্শিয়াল, আমি সত্যি কথা বলছি, পড়াশোনাটা করবে, নিজেদের ভবিষ্যৎ গড়বে, নিজের পায়ে দাঁড়াবে, কারোর মুখাপেক্ষী থাকবে না। আর তোমাদের জন্য যখন তোমাদের 25 বছর বয়স হবে, অন্নপূর্ণা ভাণ্ডার নেবে, রাজ্য সরকার তোমাদের সঙ্গে আছে। আর ভয় আউট করে, ভরসা ইন করে, রাত্রিবেলায় 8টার মধ্যে বাড়ি ফেরার কোনো ফতোয়া নেই। সুতরাং নির্ভয় ঘোরো, সাবধানে থাকবে, বাবা মাকে সম্মান করো, দেশকে সম্মান করো, কারণ দেশ আছে বলেই আমরা আছি। একেবারে শেষ লগ্নে আনকাট আনলক দর্শকদের জন্য তুমি কি বলতে চাও? মনের অনেকগুলো কথা বললাম এবং না জানা কিছু কথা বললাম, যেগুলো সত্যি কথা রাজনীতির, চিরাচরিত রাজনীতির প্রশ্নের বাইরে খুব ভালো লাগলো, একটু অন্যরকম মনে হলো, হালকা একটা বাতাস পেলাম। পৃথ্বীকে ধন্যবাদ। আনকাট আনলকে দর্শকদের জন্য বলছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং পশ্চিমবঙ্গকে, শুধুমাত্র সরকার নয়, আমার আপনারও দায়িত্ব পশ্চিমবঙ্গকে সুন্দর করার। পানের পিকটা না ফেলবো, আমরা রাস্তায় নোংরা করব না, এটা তো আমাদের উপরে। আমরা ফেলেই যদি সরকারকে দোষ দিই সেটা তো হবে না। তাই আপনারা নিজেদের মানে পশ্চিমবঙ্গবাসী হিসেবে নিজেদের কর্তব্যটা করুন, আর বাকিটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর ছেড়ে দিন। উনি আপনাদের কথা দিয়েছেন, কথা রাখবেন, সোনার বাংলা গড়ে দেবেন। নমস্কার। ধন্যবাদ কেয়াদি, ধন্যবাদ। ব্যস্ত সময়ের মধ্যে তুমি সময় বের করে চ্যানেলকে দিলে। আশা করি তোমাকে আবার পরবর্তীকালে পাবো। নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই, 100%। ততদিনে তুমি আড্ডা করো, আড্ডা মারবো, গল্প করব, চা খাবো, আমি খুব ভালোবাসি, তো এগুলো নিশ্চয়ই হবে। আর তুমি তোমার এরকম প্রশ্ন, খুব সুন্দর প্রশ্নগুলো যেরকম করেছিলে, এইরকম প্রশ্নই করতে থাকবে। ততদিন তুমি সবাইকে নিয়ে ভালো থাকো, আনন্দে থাকো। নিশ্চয়ই। এখানেই আজকে শেষ করছি। নমস্কার। নমস্কার।